जमीन को आसमान से क्या निस्बत, जिल्ले इलाही की फराख दिली से कनीज को यही उम्मीद थी। আজ বলবো বলিউডের সবচেয়ে নিখুঁত ছবিটির কথা। এত এত ছবির মাঝে এই একটা ছবি যেটা না দেখলে ব্যর্থ হতে পারে আপনার জীবন। মুঘল-ই-আজম ছবির নাম দেখেছেন নাকি? সুন্দরী মধুবালা এই ছবিতে সবার স্বপ্নপরী। তার রূপ, লাবণ্য, যৌবন ভেঙে চুরে তিনি উপহার দিয়ে গেছেন এই একটা ছবিতে সবচেয়ে বেশি। মোগল বাদশাহ আকবর পুত্র শাহজাদা সেলিম এবং রাজসভার নর্তকী আনারকলির প্রেমের আখ্যান এই ছবি। ছবির বাজেট ছিল তৎকালীন সময় 1.5 কোটি টাকা। 1960 সালে 1.5 কোটি টাকা আমরা যদি গড় বার্ষিক মুদ্রাস্ফীতি 3.6% ধরি, তাহলে 2024 সালের ইনফ্লেশনের হিসেবে সেটা দাঁড়ায় কম বেশি 145 কোটি টাকা। জাস্ট ইম্যাজিন। ছবিটা তৈরি করতেই সময় লেগেছিল পুরো 16টা বছর। এই সেই জনপ্রিয় গান প্যার কিয়া তো ডরনা কিয়া, যেটা গেয়েছিলেন লতাজি। গানটায় রিভার্ব সাউন্ডের দরকার ছিল, কিন্তু তখনও তেমন যন্ত্র ভারতে আসেইনি। স্টুডিওর ওয়াশরুমে গিয়ে গান গেয়েছিলেন লতাজি। সিনেমায় এই গানের বিকল্প আজও এলো না। এই গানে মধুবালার নাচটা দেখেছেন নিশ্চয়ই, দেখেননি? সেটা আপনার দুর্ভাগ্য। তবে কারণ এই নাচ দেখে রেখা মাধুরীরা অনুকরণ করা শিখলেন। এই গানে নাচার সময় মধুবালা হার্টের সমস্যায় মূর্ছা যাচ্ছিলেন, কিন্তু তারপরেও এমন মনোমুগ্ধকর পারফরম্যান্স। মধুবালার নাচে শেষমহলের যে রেপ্লিকা তৈরি করা হয় তার বাজেট ছিল সেই সময় 15 লাখ টাকা। পুরো 2 বছর লেগেছিল কেবল সেটটা তৈরি করতে। 1000 ডান্সার তালিম নিয়ে মধুবালার সঙ্গে নেচেছিলেন এই ছবিতে। পুরো ছবিতে পরিচালক কে আসিফের একটা ডিমান্ড ছিল, পারফেকশন অ্যাট এনি কস্ট। সেই সিনটা মনে করুন যেখানে লাগাতার মুক্ত ঝরে পড়ছে। প্রথমে নকল মুক্ত দিয়ে সিনটা শ্যুট করা হয়, কিন্তু পরিচালকের মনে হলো সেই ফিল তো আসছে না। স্রেফ পারফেকশনের জন্য আনা হলো রিয়েল মুক্ত। কস্টিউম তৈরির জন্য আনা হয়েছিল দিল্লির সেরা দর্জিদের। হায়দ্রাবাদের বেস্ট জুয়েলারি আনা হয়েছিল শুটিংয়ের জন্য। সুরাটের সেরা কারিগররা এমব্রয়ডারি কাজ করেছিলেন। রাজস্থানের সেরা কারিগররা তৈরি করেছিলেন যুদ্ধের হাতিয়ার। দেশের কোনা কোনা থেকে সবচেয়ে সেরা প্রপস আনিয়েছিলেন ডিরেক্টর কে আসিফ। ও আর একটা কথা, এই সময় দিলীপ কুমারের মাথায় যে চুল ব্যবহার করা হয়েছিল তা আনা হয়েছিল লন্ডন থেকে। তাহলেই ভাবুন একটা ছবিকে পারফেক্ট করার জন্য ঠিক কতটা খাটনি খেটেছিল বলিউড। মুঘল-ই-আজম সারা জীবনই সেরা ছবি হয়ে থাকবে। বলিউডকে যে আয়ে মুঘল-ই-আজম দিয়েছিল তার রেকর্ড 15 বছর কেউ ভাঙতে পারেনি। অসংখ্য পুরস্কার পেয়েছে ছবিটি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 3টি ফিল্মফেয়ার পুরস্কার আছে ঝুলিতে। অথচ একটা সময় ছবিটা ড্রপ করে দেওয়ার কথা ভেবেছিলেন নির্মাতারা। একটার পর একটা বাধা, বিশেষ করে দিলীপ কুমার এবং মধুবালার প্রেম তখন তলানিতে ঠেকল। তখন তো সবাই ধরেই নিয়েছিল 1.5 কোটি টাকা বোধহয় সবটাই নষ্ট। কারণ মুঘল-ই-আজম ছিল এই জুটির বাস্তব প্রেমেরও শেষ আখ্যান। সেলিম আনারকলির প্রেম যেমন কাঁটায় কাঁটায় জর্জরিত, তেমনি দিলীপ কুমার আর মধুবালার প্রেমের আয়নাটাও ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। ভাঙা আয়নায় কি মুখ দেখতে পেরেছিলেন মধুসুন্দরী? না, পারেননি। মুঘল-ই-আজম এর শুটিংয়ে তারা দুজন কথাও বলতেন না, কিন্তু সেটা ছবির পর্দায় দেখে বোঝার উপায় ছিল না। মধুবালা এবং দিলীপ কুমারের প্রেম শুরু হয়েছিল তারানা ছবির সেট থেকে। দুর্দান্ত সেই প্রেম কাহিনী, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিলেন অভিনেত্রীর বাবা আতাউল্লাহ খান। আতাউল্লাহ খানকে জাস্ট সহ্য করতে পারতেন না দিলীপ কুমার। তবে দ্বন্দ্ব চরমে ওঠে নয়া দৌড় ছবির সেট থেকে। পরিচালক বি.আর. চোপড়া এবং আতাউল্লাহ খানের আইনি লড়াইয়ে দিলীপ কুমার সর্বতোভাবে বি.আর. চোপড়ার সাথ দিলেন। তাতেই তেড়ে ফুঁড়ে উঠেছিলেন আতাউল্লাহ খান। সেই আইনি লড়াই যে মধুবালা এবং দিলীপ কুমারের মধ্যেও চিরতরে প্রাচীর তুলে দেবে সেটা কেউ ভাবতেও পারেনি। শোনা যায় মধুবালা অভিনেতাকে তার বাবার কাছে ক্ষমা চাইতে বলেছিলেন,
কিন্তু দিলীপজির সম্মান খুইয়ে সেটা করতে রাজি হননি। ওখানেই শেষ হয়ে যায় সেলিম আনারকলির বাস্তব প্রেমের গল্পটা। বড় বাজেটের ছবি বলেই তারা পুনরায় কাজ করতে রাজি হন, না হলে তো মুঘল-ই আজম সেদিনই বন্ধ হয়ে যাওয়ার কথা। मैं तुम्हारी आंखों में अपनी मोहब्बत का इकरार देखना चाहता हूँ। तुझे सलीम को भूलना होगा। भूलना होगा। ছবিটা রিলিজ হয়েছিল 1960 সালে, কিন্তু এই ছবির শিকড় লুকিয়ে তারও আগে 1922 সালে সেলিম ও আনারকলি নামে একটি নাটক মঞ্চস্থ করেন নাট্যকার ইমতিয়াজ আলী। নাটকটি তুমুল জনপ্রিয় হয়। এই নাটকটির অনুকরণে আরদাসের ইরানি আনারকলির নামের একটি ছবি তৈরি করেন 1928 সালে। 40-এর দশকের শুরুতে তখন বিশ্বযুদ্ধ চলছে। তখন প্রযোজক সিরাজ আলী এবং পরিচালক কে আসিফ ঠিক করলেন এই গল্পে এমন এক ছবি বানাবেন যেটা যুগের পর যুগ মানুষ মনে রেখে দেবে। তারা বাজাজ মির্জা, কামাল আমরোহির মতো 5 জন টপ লেভেলের রাইটার নিযুক্ত করলেন স্ক্রিপ্টিংয়ের জন্য। শুরু হলো কাস্টিং। সেলিমের রোলের জন্য তিনি বেছে নিয়েছিলেন ডিকে সাপ্রুকে, আকবরের চরিত্রে চন্দ্রমোহন, আর আনারকলি কে হবেন? ওয়ান অ্যান্ড অনলি নার্গিস। কিন্তু গোল বাঁধল তার 1 বছর পরেই। সালটা 1947। বহু লড়াইয়ের পর এলো কাঙ্ক্ষিত স্বাধীনতা। কিন্তু কে আসিফের জন্য পরিস্থিতি হয়ে গেল আরও ঘোলাটে। দেশভাগ হতেই প্রযোজক সিরাজ আলী চলে গেলেন পাকিস্তানে। বন্ধ হয়ে গেল পরিচালকের ড্রিম প্রজেক্ট। সমস্যা এখানেই শেষ নয়। এর ঠিক 2 বছর পর 1949 সালে হৃদরোগে মারা গেলেন চন্দ্রমোহনজি। একটা স্বপ্ন শুরুর আগেই শেষ হয়ে গেল। সেখানেই ছবিটা ড্রপ করে দেওয়া হয়। কিন্তু কে আসিফজি তো আর হার মানার বান্দা ছিলেন না। কামাল আমরোহি ছবিটি পরিচালনা করতে চেয়েছিলেন, কিন্তু কে আসিফজি রাজি হলেন না। এরপর 50-এর দশকে আবার আশার আলো দেখালেন ধনী পার্সি ব্যবসায়ী শাপুরজি পালনজি। তিনি সিনেমার কিছুই বুঝতেন না, কিন্তু সেলিম আনারকলির কালজয়ী প্রেম কাহিনী তাকে টেনে আনে। তিনি বললেন, যত টাকা লাগে দেব, শুটিং শুরু হোক। এবং ফাইনালি শুরু হলো মুঘল-ই আজমের কাজ। কিন্তু ততদিনে কয়েকটা বছর পেরিয়ে গেছে। কাস্টিং বদলাতে হবে। এবার পৃথ্বীরাজ কাপুর হলেন বাদশাহ আকবর, সেলিমের ভূমিকায় দিলীপ কুমার, আর আনারকলির জন্য অ্যাপ্রোচ করলেন তখনকার ডার্ক সাইডের সুন্দরী সুরাইয়াকে। হ্যাঁ, প্রথমে তো মধুবালার কথা ভাবাই হয়নি। কে আসিফজি ভেবেছিলেন মধুবালার পক্ষে এই চরিত্রে অভিনয় করা সম্ভব নয়, যদিও বিধাতা সেদিন মুচকি হেসেছিলেন অলক্ষ্যে। যে চরিত্র মধুবালা এবং কে আসিফের সৃষ্টিকে অমর করে রাখবে, তার কার কাছেই বা যেতে পারে। ঘুরে ফিরে ফাইনালি সেলিমের আনারকলি হলেন মধুসুন্দরী। এখানে একটা মজার ঘটনা আছে জানেন। আতাউল্লাহ খান একটা সেকেন্ডের জন্য মধুবালাকে চোখের আড়াল করতেন না, কিন্তু বাবার সামনে তিনি সেলিমের সাথে রোম্যান্স কিভাবে করবেন? এ তো মহাজালা হলো। কে আসিফ যে জানতে পারেন আতাউল্লাহ খান তাস খেলতে ভালোবাসেন। কিছু লোককে টাকা দিয়ে তিনি বলেন রোজ তার সাথে তাস খেলতে এবং প্রতিটা দানেই হেরে যেতে। ব্যাস, আতাউল্লাহ খান তাসের নেশায় ডুবে গেলেন। অন্যদিকে মধুবালা এবং দিলীপজি নিশ্চিন্তে দিলেন আইকনিক সব শট। দৃপ্ত ভঙ্গিতে বললেন, ইश्क में जीना, इश्क में मरना और हमें अब करना क्या। তবে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল ছবির বাজেট। কে আসিফজির পারফেকশনের চক্করে প্রডিউসারের তো দিশেহারা অবস্থা। এই যেমন পেয়ার কিয়া তো ডারনা কিয়া গানটা তো বন্ধই হতে বসেছিল। বেলজিয়াম থেকে কাঁচ আমদানি করা হয় শীষমহল বানাতে। একে তো লাইটের সমস্যা, মরার উপর খাড়ার খা হলো কাঁচের টুকরোগুলো। এত বাজেভাবে লাইট রিফ্লেক্ট হচ্ছে যে শ্যুট করাই যাচ্ছিল না। প্রথমে কাঁচের উপর মোম ঘষা হয়, কিন্তু তাতেও যে কে সেই। ব্রিটিশ ডিরেক্টর ডেভিড লিনের সাহায্য চাইলেন পরিচালক। ডেভিড লিন তো সেটা দেখেই বলে দিলেন এই সেটে শ্যুট করা অসম্ভব। শেষে আর্ট ডিরেক্টর ডি মাথুর কাঁচের উপর কাপড়ের টুকরো চিপকে দেন, আর তাতেই হলো ম্যাজিক। শোনা যায় 500 ট্রাকের হেডলাইট এবং প্রায় 100 রিফ্লেক্টর লেগেছিল সেটটা লিট আপ করতে। শুধু কি তাই, কস্টিউম এত ভারী ছিল যে হাঁটা যেত না। তার উপর রাজস্থানের তপ্ত মরুভূমির ওপর শুটিং। ওই সিনটা মনে করে দেখুন তো, যেখানে পৃথ্বীরাজ কাপুর গরম বালির উপর খালি পায়ে হেঁটে আসছেন। অভিনেতার পায়ে সেদিন ফোসকা পড়ে গেছিল, তিনি শ্বাস নিতে পারছিলেন না, কিন্তু তাও ডায়লগ ডেলিভারিতে একটা চুল এদিক ওদিক হয়নি। শোনা যায় বাকিদের অবস্থা দেখে কে আসিফজি নিজেও সেদিন পায়ে জুতো পরেননি। কি ব্যাপক ভালোবাসা থাকলে মানুষ এটা করতে পারে বলুন তো। মুঘল-ই
আজমের আরও একটা খাস ব্যাপার হলো মিউজিক। কে আসিফজি চেয়েছিলেন সঙ্গীত পরিচালনা করুন নৌশাদজি। সেই মতো তিনি এক ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে পৌঁছে যান ডিরেক্টরের বাড়িতে। বলেন মুঘল-ই আজমের জন্য তিনি এমন গান চান যা আগে বলিউড শোনেনি। কিন্তু নৌশাদজি তো শিল্পী মানুষ, টাকার গরমটা সহ্য করতে পারলেন না। তিনি তো রেগেমেগে লাল। শোনা যায় ব্রিফকেসটা সেদিন জানলা দিয়ে ছুঁড়েই ফেলে দিয়েছিলেন। সে তো ক্ষমা টমা চেয়ে তবে গিয়ে রাজি হন। শেষে ফিজ নিয়েছিলেন মাত্র 1 টাকা, আর বাকিটা ইতিহাস। প্যার কিয়া তো ডরনা কিয়া গানটা 105 বার লেখার পর ফাইনাল হয়। মধুবালা নাচতে জানতেন না, কেবল এই একটা ছবির জন্য কত্থকের স্পেশাল ট্রেনিং নেন। হার্টের সমস্যা ততদিনে ব্যাপক আকার ধারণ করেছে। কেবলমাত্র মনের জোরে তিনি যে শিল্পের সৃষ্টি করেছিলেন সেটা আর দ্বিতীয় কেউ করতে পারবেন কিনা সত্যিই সন্দেহ আছে। मेरी आंखों से मेरे ख्वाब न छीनिए शहजादे। যাই হোক, এর মাঝেই 1953 সালে রিলিজ হয় কালার ফিল্ম ঝাঁসি কি রানী। তা দেখে কে আসিফজি এতটাই ফ্যাসিনেটেড হয়ে পড়েন যে প্যার কিয়া তো ডরনা কিয়া গানটি তিনি কালারে শ্যুট করেন। পরিচালক তো ভেবেছিলেন পুরো মুভিটাই ফের নতুন করে রঙিন করে শ্যুট করবেন। সে যা হোক, খরচের ভয়ে প্রযোজকরা তাকে সেই যাত্রায় থামিয়ে দেন। সবটা হলো, কিন্তু পরিচালক ফের আটকে গেলেন ক্লাইম্যাক্সে। যুদ্ধের সিন, প্রচুর লোক দরকার, পাবেন কোথায়? কে আসিফজি ছুটলেন তৎকালীন ডিফেন্স মিনিস্টার কৃষ্ণ মেননের কাছে। গল্প শুনেও তিনি ফিদা। পুরো জয়পুর রেজিমেন্টটাই দিয়ে দিয়েছিলেন পরিচালকের হাতে। ভারতীয় সেনাবাহিনীর 8000 সৈন্য জুড়ে গেল মুঘল-ই আজমের সাথে। কেবল ক্লাইম্যাক্সেই 2000 উট, 400 ঘোড়া আর হাতির ব্যবহার করেছিলেন পরিচালক। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ালো রাজস্থানের টেম্পারেচার। প্রচণ্ড গরমের মধ্যে ওই কস্টিউম পরে ডায়লগ বলাই দায়। কিন্তু দিলীপ কুমার এবং পৃথ্বীরাজ কাপুর তো ম্যাজিক জানতেন। সমস্ত প্রতিকূলতাকে জয় করে তারা যেন হয়ে উঠেছিলেন সম্রাট আকবর এবং শাহজাদা সেলিম। এবং পুরো 16 বছর পর 1960 সালের 5ই আগস্ট সেলুলয়েডে লেখা হলো প্রেমের মহাকাব্য মুঘল-ই আজম। আর বাকিটা ইতিহাস। কেবল ভারতেই ছবির কালেকশন ছিল কম বেশি 16 কোটি। বিশ্বব্যাপী কালেকশন ছিল 11 কোটিরও বেশি। আজকের হিসেবে তা কত হয় সেটা দর্শক বন্ধুরাই কমেন্ট করে জানান। সবশেষে বলাই যায় কে আসিফের এই সিনেমা কেবলমাত্র চলচ্চিত্র নয়, ভারতীয় সিনেমায় প্রেমের ইশতেহারই বলা যায় একে, যাতে প্রাণ সঞ্চার করেছিলেন দিলীপ কুমার আর মধুবালা। तकदीर का यही फैसला है। तकदीर को फैसला बदलना होगा। আপনি শুনছেন এবং দেখছেন ফিল্মি বিনোদন।